আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি পর্ব ২০। লিখেছেন সুরাইয়া রাফা। অনু চলে যেতে শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বললেন, সেই কবে থেকে বলছি তোমায় আজমেরি। অনু বড় হয়েছে। আমার রেজাও মাসাল্লাহ নামদাম কামিয়েছে অনেক। পুরো ঢাকা দক্ষিণে ছাত্রলীগের সহ সভাপতি হয়েছে ১ বছর। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরাও এখন উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখেছ। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এসলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখনো সময় আছে। ওর মতো উচ্ছন্নে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগে ওর আর রেজার গাঁটছাড়া বেঁধে দাও। তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমরা একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়, কিন্তু ওরও এবার ইউএসএতে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর শঙ্কা দুটোই তার মনেও দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মানসম্মান খোয়া যাচ্ছে, এই সময় অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণাগুণ সম্পদ পাত্রস্থ করা অনেকটা চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত আজমেরি শেখের মাথায় জাহানারার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এভাবে শর্ট নোটিশে কত সহজে দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া আরেকটা কথাও তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানোর প্রতি নেতা নেই রেজা। নিজের যোগ্যতার বেশ ভালোই নামদাম কামিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো। শুধু ভালো নয়, বরং বেশ ভালো। মামের কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে অরুর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুদিক থেকে আসছিল বলে পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ এদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজার পেছনে ওর ছোট বোন রূপাও ছিল। মাত্রই সন্ধ্যার টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমে যেত, কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনের আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতে চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতেই মেজাজ চড়া হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় ধিরিম ধিরিম আওয়াজ করছে, তার উপর রূপার এমন অহেতুক ভাবে সম্বোধন বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনুর ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো, কেমন আছো অনু? অনু বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগাগোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়ে বেশভূষা বেশ পরিবর্তন হয়েছে তার। চেহারায় এখন আগের মতন মদন মদন ভাবটা আর নেই। সাদা পায়জামা পাঞ্জাবি আর মুখ ভর্তি খড়দাড়িতে ভালোই লাগছে দেখতে। কোথাও যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনুর চোখে রেজাকে সেই আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনও প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম কেটে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিল তো? অনুর কথার পাছে রেজা স্নেহের সুর বলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে গেল। কিসের বিয়ে, কার বিয়ে, কি বলছেন যাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অনুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল, রিডিকিউলাস। রেজার লাজুক হেসে হালকা মাথার চুলকে বলে ওঠে, হ্যাঁ ওইটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখ ভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগে রেগে চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ।
দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপলক বাড়িধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছাড়া করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু। শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃত্তিক কুঞ্জন হলরুমে টাঙ্গানো দেয়াল জোড়া বিশাল ঘড়িটায় ঢং ঢং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখন পর্যন্ত বিছানায় ছাড়েনি কেউ। নিচে ডাইনিংয়ের জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে ওরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়ে বসে বসে ফুপাচ্ছে ওরু, কিছুতে মুখ থেকে গলায় নামাচ্ছে না। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমকে উঠে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? ওরু হেঁচকি তুলে বলল, খাবার গলা দিয়ে নামছে না আপা, আমি ওনার কাছে যাব। বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি, সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবার যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরের কৃতিকের জন্য মাত্র 19 পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনুর হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর ছোট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট করে আর আহাজারি করে জানা নেই অনুর। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার, কৃত্তিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে, এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি, তখনই ওর মুখের কথা ছো মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসে জাহানারা বললেন, খাওয়াও খাওয়াও, বেশি করে খাওয়াও, শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ির ছোট সাহেব সর্বনাশের আর কিছুটি আর বাদ রাখিনি। মামির আকারে ইঙ্গিতে করা নোংরা তিরস্কারের থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো ওরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগঢাকের 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে, কি ধকলটাই না গিয়েছে মেয়েটার উপর দিয়ে। আগে তো এমন ছিলিস না, অথচ এবারে ছেলের সাথে কদিন থেকে এই হাল। হ্যাঁ রে ওরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করেই লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতে চেঁচিয়ে ওঠে অনু, মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণ নিজের শরীরের দিকে চাইল অরু। আসলে ও আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে, তবে এটা আজ বা কাল নয়। প্রায় মাসখানেক আগে কৃত্তিক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি, কৃতিকের জন্যই শারীরিক এই অধপতন অরুর। তাই ওরও নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবোতে চিবোতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বছর, সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁজিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছু তোয়াক্কা না করে খিটখিটিয়ে বললেন, বিদেশে কি নষ্ট হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলে যাচ্ছিস? মহলে মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পা দোলাচ্ছে সেটা ওর স্বামীর টাকা কেনা, তাই ভালো ভালোই বলছি, মুখ সামলাও, পরিমাণ খারাপ হতে পারে, জানকৃতিকে চেনো না তুমি। অনুর কথা শেষ হতেই জাহানার তীরের ফলের মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবে তাকিয়ে বললেন, কদিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু, তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেবো আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো, কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়েই ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা অকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকাতার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝংকার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে বলল, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল,
এত তাড়াহুড়ো কেন মা? মাত্র কদিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি, তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? ওই জন্য তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোভাবে পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে অরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে অরুর বিয়ে হওয়াটা জরুরি। কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলেই মানুষ পেছনের কাহিনী খোঁজাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়। তাই আপাতত অরুর নয়, তোমার বিয়েটাই মক্ষম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথার শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু, জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতে করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছুই বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে অনু। যখন তখন আবারও পড়ে যেতে পারি, তবে মনে হয় না এইবার পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অরু দু বোনেরই মুখ থেকেই রক্ত সরে সরে গেল। ওরা কি মায়ের সাথেই বেশি বেশি করে ফেললো? সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষা হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল, ওদের ভালোবাসার পূর্ণতা পেয়েছিল। কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতেই গিয়ে বুকের ভেতর এলোপাথারি ঝড় উঠেছে। অনুর সেই ঝড়ে এক একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়ার থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানসপটের খচিত প্রতিটা সুন্দর মুহূর্ত যেন হুট করেই দাউ দাউ করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। সবার সামনে এত হাত সহই ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো একটা ঘর থেকে। সন্ধে হতেই ল্যান্টার্ন আর স্ফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরোকি খচিত বারের চারিপাশ। ভেতরে স্পষ্ট গানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ বা অর্ধমাতাল। তবুও মিউজিক্যাল তালে তালে পায়ে পা মিলিয়ে কেবল দোলাতে মোটেও অপারগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে, সেখানে বারুস্টল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনের চুমুক দিচ্ছে কৃত্তিক। পরনে এখনও পুরোপুরি ফর্মাল ড্রেস, দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃত্তিকের মোটেই ডিস্কো বার কিংবা হুই হট্টগোল পছন্দ নয়, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানেই চলে আসে ও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃত্তিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমুচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। কৃত্তিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দিব। ডোরা বেচারি হয়তো জানি না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল ও। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয়, তখনই বারের মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, এলিসা আর সায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য, ঠিক আগের মতোই। ওদেরকে দেখে কৃত্তিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বারোস্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস, তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বাড়ি কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়িয়ে বলল, জানি না। সায়র একটু ভালো করে নজর বলিয়ে বলল, আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ভ্রু কুঁচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি, কতবার বলেছি ওর নাম মুখে নিবি না তুই? এলিসা এদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা, জেকে তুই তো বিড়াল দেখলেই অ্যালার্জি বলে নাক ছিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করছিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনোরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, তুই রিজাইন নিয়েছিস? মানে এটা তোর শখের জব ছিল?
কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলল, আই নো। এলিসা রেগেমেগে বলল, তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? ওর জন্য? সব কিছু একটা লিমিট থাকতে হয় যেকে। এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়র নাক চোখ শিকোয় তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটার অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোন দিন দেখব বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশন, নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, চুপ করবি তোরা। আমি ডিপ্রেশন হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিডিতে যাওয়ার জন্য ছেড়েছি। এবার অর্ণব এলিসা সায়র একযোগে বলল, কি, তুই অবশেষে বিডিতে ফিরেছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে তো, সেগুলো সুদে আসলে মিলাতে যাচ্ছি। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগরে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘরে ঘাড় ঘুরিয়ে একবার পিছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব আর এলিসার কাঁধ হাত দিয়ে অস্পষ্ট বলে ওঠে, দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের এক হাত ঝাড়া মেরে এলিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, আর তার আগে তুই আমার বউয়ের কাঁধ থেকে হাত সরা গর্ধব। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরাও মীর জাফরের মতো আচরণ করে। দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। ও তোমার কেমন থাকা যায় কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলো অরু। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশন ক্লিক করে চোখ বোলালো মেইন অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিপিতে। ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইক হেলান দিয়ে অরুর উপর হেলমেট দিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগে হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে অরু। ও জানে না এই মেল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেরকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেইল পাঠায় অরু। কি জানি, হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগ করার কোনো রাস্তাই নেই। মেল পাঠানো শেষ হলেও সেই কখন থেকে এক ধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে অরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গম্ভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীনা আমার আমিটা আত্মিত্ব যে পৃথিবীর বুকে থেকেই নেই। 6 মাস আগে যেখানে আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখন কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিনরাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টটা সুদে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যি পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সবশেষে বুক ভাঙ্গা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। ওরও ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই।
অরু হলপ করে বলতে পারে কৃতিক আসবে না, আর এখানে হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। অরু তখনও টেবিলের উপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গাড়ির গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নোনা জল। ঠিক সে সময় হুট করে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল অরু। দেখল দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না, আর সবসময় এইটুকুনি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু, কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্ব নেতিয়ে যাওয়া মনটা হুট করে লাফিয়ে উঠল অরুর। হৃদগহীনের কথাও যেন প্রদীপ শিখার ন্যায় দোষ করেই জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করার সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনোরকম ওড়নাটা জড়িয়ে ছুট লাগলো মহলের ছাদের দিকে। কৃত্তিক কুঞ্জনের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোরে পেরিয়ে চিলেকোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল অরু। দিনের দ্বিপ্রহর চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খাখা রৌদ্রে চোখ জ্বলে যাচ্ছে। এই সময় ছাদের দিক তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফোসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আসতে আসতেই হিটার উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা আবহাওয়ার থেকে এসে এই রোদকে ওর চোখ ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকেই গলা ছেড়ে ডাকল অরু, শুনছেন? এদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোন দিক দিয়ে আসবে তা ঠাওর করা যাচ্ছে না, তাই সহসা এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে অরু। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যগত হলো সে আগন্তুক, কিন্তু এ তো জায়ান কৃত্তিক নয়। জায়ান কৃত্তিকের ধারে কাছেও কেউই নয়। অকস্মাৎ ঝটকা টানে সামাল দিতে না পেরে হতবিম্বল হয়ে সামনের মানুষটার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে অরু। কেমন আছিস অরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তার অবাক না হয়ে মেকি হেসে অরু বলে, হ্যাঁ ভালো আছি। চিরচরিত মিথ্যা কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তা বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃত্তিক কুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি দাঁড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাছে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করল ওর। মনে মনে ভাবল, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকাদের মতো লাগছে। গলায় হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন অরুর একতরফা ভালোবাসা বুঝল না কে জানে। নীলিমা সেই কখন থেকে চুপ হয়ে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি, চল নিচে যাই। এই বাড়িতে প্রথম এলি, তোকে কৃত্তিক কুঞ্জন ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না অরু, আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাওয়ার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনার মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমি পড়াশোনার মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্ক অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে, তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কী নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো, পরক্ষণেই চট করে বলে উঠল, অরু তোর তো সাহিত্য বেশ আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস, তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমির সাহিত্যকলার ভর্তি হয়ে যা। এখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সের কবি সাহিত্যের গল্প
গল্পকাররা ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিতে আছে একেবারে মনোরকম শান্তি শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলি সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখার মন দিতে চায় তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্য আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকলা একাডেমির আমি প্রতিদিনই আঁকাআঁকি আর স্কাল্পচারের কাজ শিখতে যাই। তুই যদি সাহিত্যকলার ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারে ফেলাল নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবল, এটাই সুযোগ, মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনায় নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্য মায়ের বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই। শুনলে না করবেন না নিশ্চয়ই? ওরও কিছু একটা ভাবছে থেকে নীলিমা ব্যথিত কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় অরু আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনা করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়াটার কথা বাড়িয়ে আর মন খারাপ করালো না অরুর। সহসা কথা ঘুরিয়ে শুধালো, রাগ এসব মন খারাপের কথা। আমেরিকাতে কি কি করলি তাই বল। গধূলিবেলায় বিকেলের অসহনীয় তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ের নিতিশ্রেত হাওয়া বেগ বেড়েছে, সেই সাথে বড় আমগাছটার ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। ওরও এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা ধুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি। নিকষ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ, সূর্যের শেষ লালিমা টুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম। শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। ওরও মাত্র নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় অরুর। ও কোনো রকম চুলগুলো মাথার উপর চুরো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকেই যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে ক্রন্দনত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালোমতো ঠাউর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতেই ওরও শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটেও ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথেই এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটু ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিষ্যতে মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যেক কি বলবে না বলবে কিছুই শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না? ডাকবেই তো, এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দয়া করে আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকেই ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিক আওয়াজ হলো। বোধহয় প্রত্যয় লাইনটা কেটে দিল। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পাবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্পষ্টে কথাটা বলেই শুকনো মর্মের পাতার উপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এহেন হাল না হলে ওরও হয়তো কি ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত। কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বোনের উপর রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে।
আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। ওর নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে আছে ছিল আপু? অনু দুহাত মুখ চেপে কান্নার আওয়াজে সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূর থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুলল না, তাকে এইভাবে ফিরিয়ে দিলি তুই? অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটফট করছি জায়ান্ট কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান্ট কৃতিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটা সদয় নয়, তাহলে কেন করলি এটা? অনুর কথার পাছে অনু এবার হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনের এমনিতেই মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি তাহলে মাকে আর বাঁচাতে পারবো না ওরু। পরিবারের বড় সন্তানের জন্ম হয় স্যাক্রিফাইস করার জন্য, আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম। এই আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথার যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে অরু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ওর গিয়ে মাকে সত্যিটা বলবে, নরম সুরে বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করলো অরু দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, আমি না হয় জানকৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভোর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রশস্তি নিচ্ছিলেন আজমিরি শেখ। বাংলাদেশ ফিরে আজকে প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়ি কক্ষে প্রবেশ করল অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বললেন না আজমিরি শেখ। অরুর চোখের দিকে চাইলে কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমিরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে, ছি ছি, ভাবলেও বিরক্তি লাগে তার। অগত্যায় সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন, কি প্রয়োজন? ওরও প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝের সকল শঙ্কাকে হাঁটিয়ে ওরও এবার চট করে বলেই ফেলল, মা, আপাকে একজন ভালোবাসে। তুমি রেজা ভাইয়ের সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। ওর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করল আজমিরি শেখ, সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকার ইঙ্গিতে ওরুকে বলা হয়েছে সেটা ওরও ভালো মতোই বুঝতে পেরেছে, তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল, প্রত্যয় ভাইয়া, সিএফও অফ জেকে গ্রুপ। মায়ের কথায় আর ওরও চোখ মাথা নাড়াতেই কথা থেকে যেন শক্ত চপেঘাটাট এসে আছড়ে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চর খেয়ে 2 কদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখল ও। অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? ওরও ফপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। ওরও কথা শেষ করার আগেই অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার হয়ে ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তিতে বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই বল আমায়? অনুর প্রতিটি ঝাঁঝালো কথার ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণেই নরক জীবন যাপন তারই তো হদিশ নেই। সে আদৌ ভালো বাংলাদেশে ফিরবে কিনা তার জানা নেই অরুর, অথচ সব অপবাদ, সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পর তো এইসব অশান্তির ভয় পেয়েছিল অরু।
নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগে আজমেরি শেখ বলে ওঠেন, তোমরা দুজনে এক্ষুনি বাইরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা কোথায় খারাপ লাগছে তোমার, বলো আমায়, মাথা টিপে দিব তোমাকে। চুপচাপ বাইরে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজ অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশ ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখ পা দিতে না দিতে প্রায় প্রতিটি বিকেলে আকাশ কালো করে তীব্র ঝড় ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল, মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পাল। সেধা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কালবৈশাখী সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমি গেট দিয়ে বেরিয়ে অনু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তা একটাও রিক্সা দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ি। অরু ফুটপাতে ধরে এগিয়ে আসতে সহসা গাড়ির কাছ নামিয়ে কিছুটা ঘাড় বাঁকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিচিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। অরু কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল, আরে অরোরা যে। অরু সম্মোহীন হেসে জবাব দিল, জি অমিত ভাই। অমিত আরিয়ান, বাংলা একাডেমিতে যার যাতায়াত অরহর। থাকবে নাই বা কেন, এই পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামই সর্বাঙ্গে। সাহিত্যকলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনবার উপন্যাসটি বের হয়েছে, সেটার পর থেকে অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। অরুষ স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটোখাটো টিপস। সেখান থেকে মূলত অরুর সাথে মুখ চেনাচিনির পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখিতে 2-1 লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে মাঝে মধ্যে নিজের থেকে 2-একটা প্রশ্নও করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে এক আধটু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডার নাম জড়ায়নি অমিতের। অরু অন্তত শোনেনি কখনো। এইগুলিতে কি করো অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিল অরুর। মৃদু হেসে জবাব দিল, এই গলিতে থাকি আমি। ও জি, কোথায় থাকো? অরু ইতস্ত কণ্ঠে বলল, জি কৃত্তিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেও কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়, চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জায়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করল না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করছে, মনে হয় ঝড় আসবে, আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনও সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলে উঠল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? ওরও ঘরে ঢুকে ব্যাগটা সোফায় উপর ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঢকঢক করে 1 গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতে কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখবো আজমানি কিভাবে বিয়ে দেয় এই ডিঙ্গি মেয়েদের। একজনকে তো বাড়ির ছেলের ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো এলো না। জানি আর আসবেও না। যা নেওয়ার ছিল সে তো নিয়েছে, এখন আর কি করবে এই হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? ওরও জানে মামি চটে আছে, চটে থাকার কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর আজমেরি শেখ আর বিয়েটা না নিয়ে কথা বাড়ায়নি। সেতে যে মামিও আর কৃতিকুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি।
তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবে এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ের কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে অনুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন জাহানারা যখন এই বাড়ির ছোট সাহেবকে জড়িয়ে অনুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মনে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে ওঠে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওর 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লার যাক, তাতে ওর কি? সেই হিসেব মতে ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল ওরু। জাহানারা হকচকে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহসকার? রূপা ভয়ার্থক কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিনি এই মহল্লায়। দেখতেই বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কথা ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবে ও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাপা কণ্ঠে বলল, রূপা, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা? আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো অরু। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া দুটো সোনার নূপুর। সেভাবেই ছুটছে অরু। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগেই খপ করে ওর হাত টেনে ধরল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে? সত্যি করে বল। ওরও জবাব দিল না। এক ঝটকা নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর এক পা এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজার হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। ঠিক তখনই একজোড়া মহাবিষ্ট ভাসা ভাসা চোখ স্থির হলো অরুর চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃত্তিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃত্তিকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল অরু। এক্ষুনি তো রেজার চেলাপেলারা কৃত্তিকের উপর নিজেদের রাগ ঝাড়তে উদ্যত হবে। তাহলে এবার দাঁড়িয়ে পড়ার কি মানে? অরু সেদিকে তাকিয়ে 2 হাত ভর করে উঠতে যাবে, তখনই কৃত্তিককে একের পর এক তীব্র করাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃত্তিক এক ধ্যানে অরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃত্তিকের। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে ক্রোশ হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃত্তিক কুঞ্জের মালিককে কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্যে সফলও হয়েছে। ওরও বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃত্তিকের 2 ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছেন কেন? ছাড়েন, উনি এই বাড়ির ছোট সাহেব। অরুর শেষ কথা চমকে উঠে ভয়ে ততস্থ হয়ে 2 কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃত্তিক কিছু না বললেও এলিসা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে দৌড়ে এসে একটাকে ইচ্ছে মতো রামধুলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃত্তিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। অরুও কোনো মতো হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো। এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে ঝাপটে ধরবে কৃত্তিক, কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃত্তিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টে অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃত্তিক।